বিদেশ যাওয়ার আর্জি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন, আর এবার সেই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়েছে সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে হাইকোর্টকে এই মামলা শুনতে বলেছে সর্বোচ্চ আদালত। আজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিচারাধীন। কোনো মেডিকেল ইস্যু এ রাজ্যে সমাধান হবে না এমনটা নয়, কয়েকদিন আগেই শুনানিতে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকেএমে করানোর পরামর্শ দিয়েছিল আদালত, আর এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনই কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% ডিএ জারি বিজ্ঞপ্তি। 1 অক্টোবর থেকে আরও 20% ডিএ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। বাজেটে ঘোষণা মতো আরও 20% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগের সরকারের আমলে 18% ডিএ, নতুন সরকারের আমলে মিলবে আরও 20% ডিএ। সব মিলিয়ে মোট 38% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরে। বর্তমান মুখ্যমন্ত্রী অক্টোবরে 20% দিয়ে দেবে ঘোষণা আগেই করেছিল, আজকে অর্ডারটা বেরোলো, কিন্তু এই অর্ডারের মধ্যে একটা কারসাজি আছে। কারণ ব্যাপারটা হচ্ছে আমরা ড্র করছি এখন 18% দিয়ে, সেটা কিন্তু উল্লেখ নেই, এবং তারা যে 20% দিয়ে দিল সেটাও উল্লেখ করেনি। অর্থাৎ এখানে একটা চালাকি করেছে। আবার দেখুন, এই অর্ডারেই কিন্তু নিচের দিকে আছে যে পঞ্চম বেতন কমিশনে যারা ডিএ পেয়েছিল, এক্সিস্টিং রেট ছিল, সেখানে বলে দিয়েছে 171, সেটা 1 অক্টোবর 2026 থেকে হবে 223%। মানে এই সরকার 38% দিয়ে দিচ্ছে 1 অক্টোবর থেকে, সেটাই বোঝাতে চাইছে। অর্থাৎ সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে যে এই সরকার এসে 38% দিয়ে 1 অক্টোবর 2026 থেকে দিতে চলেছে। শিক্ষক সরকারি কর্মচারীরা যেভাবে বঞ্চিত হয়েছেন, সেই বঞ্চনাটাকে নিরসন করতে গেলে এই ডিএটা জুলাই মাস থেকে দেওয়া উচিত ছিল, বা আমরা প্রত্যাশা করেছিলাম যে এটা জুলাই মাস থেকে অর্ডারটা বেরোবে, কিন্তু যেহেতু ঘোষণা হয়েছিল অক্টোবর মাস থেকে, তাই অক্টোবর মাস থেকে বের করেছে। তাও একটা কথা যে সরকার ঘোষণা করেছিল, তাও অর্ডারটা বের করেছে। আরেকটা বিষয়, আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, এখনও পর্যন্ত আমাদের 22% ডিএ কেন্দ্রীয় হারে যে ডিএ হয়, সেই তার থেকে 22% ডিএর ফারাক থেকে গেল। একসঙ্গে হয়তো এই ডিএটা দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যাশা করব, সরকারের কাছে আবেদন রাখবো আগামী ডিসেম্বর মাসে এই 22% ডিএ মিটিয়ে দিয়ে তারপর 7th পে কমিশন লাগু করার কথা যেন সরকার চিন্তা ভাবনা করে। এটাই আমাদের সরকারের কাছে আবেদন। মঙ্গলবার এনডিএর বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদরা। দিল্লি গিয়ে তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। পর্যবেক্ষকদের মতে এর নেপথ্যে রয়েছে মোদী সরকারের 2/3 কাছাকাছি পৌঁছে যাওয়ার কৌশল, যেটা না থাকার কারণেই এর আগে আসন না বাড়িয়েই মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল তারা। We are supporters of NDA, so naturally we are part of NDA. The meeting was very good and fruitful, and he's promised us that all member of parliaments, whoever have joined the NCPI and the NDA alike. মঙ্গলবার সকালে এনডিএর বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদরা। দুপুরে দিল্লি গিয়ে তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। मुख्यमंत्री से कुछ गुंजाइश था, वो सुन लिया मैंने। তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদের এনসিপিআইতে মিশে যাওয়া, এনডিএতে যোগ দেওয়া, ঘন ঘন তাদের সঙ্গে কিংবা তাদের লোকসভার দলনেতার সঙ্গে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক, এসবের নেপথ্যে মূলত রয়েছে মোদী সরকারের 2/3 আরেকটু কাছাকাছি পৌঁছে যাওয়ার কৌশল, যেটা না থাকার কারণেই এর আগে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল মোদী সরকার। আগামী দিনে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ, এক দেশ এক ভোটের মতো সংবিধান সংশোধনী বিল পাশ করানো মোদী সরকারের লক্ষ্য, কিন্তু তার জন্য চাই 2/3 আসন। 543 আসনের লোকসভার 2/3 আসন মানে 362। বর্তমানে এনডিএর সাংসদ সংখ্যা 292। এনসিপিআই এর 20 জন সাংসদ এনডিএতে মিশলে সংখ্যাটা বেড়ে হবে 312। পর্যবেক্ষকদের মতে সেই কারণেই এনডিএর তরফে এনসিআইকে কাছে রাখার এই চেষ্টা। তাদের বিল পাশ করানোটা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল রয়েছে, এই বিলগুলোর জন্য যে নাম্বার 2/3 এইটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে রাজনৈতিক কৌশল নিচ্ছে, ফলে শুধুমাত্র
শুধুমাত্র পাটিগণিতের হিসাব এবং রাজনৈতিকভাবে যেই পাটিগণিতের হিসাবটা কোন কৌশলে তারা নিয়ে আসবে, এইটার জন্যই বিভিন্ন দলের সাংসদদের তারা নিজেদের কাছে নিজেদের বলয়ে আনার চেষ্টা করছে। ইতিমধ্যে ইন্ডি জোটের থেকে দূরত্ব বাড়িয়েছে এমকে স্ট্যালিনের ডিএমকে। তারা এবার এনডিএর দিকে পা বাড়াবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। লোকসভায় ডিএমকে সাংসদ সংখ্যা 22 জন। শরদ পাওয়ারের এনসিপিও এনডিএতে সামিল হতে পারে বলে জল্পনা চলছে। লোকসভায় তাদের একজন সাংসদ রয়েছে। এই দলগুলো এনডিএর সঙ্গে জুড়লে তারা লোকসভায় 2/3 আরও কাছাকাছি চলে যাবে। অন্যদিকে রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163। রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির 7 জন সাংসদ এবং তৃণমূল ত্যাগী 3 জন সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভায় তাদের সংখ্যা 154-তে পৌঁছে গেছে। বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা বিজেপির একটা দৈন্যতা এবং এখানে কিছু বেঈমান গদ্দার যারা তৃণমূলের প্রার্থী হয়ে, মমতাদির প্রার্থী হয়ে অ্যান্টি বিজেপি মানুষের ভোট পেয়ে দিল্লি গেছে, আর গিয়ে তারা নরেন্দ্র মোদী তাঁর সমর্থনে বসছে। এই বৈপরীত্যটাই তো বিশ্বাসঘাতকতা। ভারতের বুকে হর্স ট্রেডিং শব্দ কারা এনেছিল? কারা এইসব কেনাবেচা শুরু করেছিল? যে 15 বছর ধরে একটা যদি আসন কোথাও থাকতো সেটাকে কিভাবে নিয়ে নেওয়া হতো? বৃহত্তর রাজনীতির স্বার্থে দেশ বাঁচাতে কে কোথায় কি করছেন সেই নিয়ে অনেক রকম মতবাদ থাকতে পারে, কিন্তু তা বলে ওই কি ঘোষবাবু, কুণালবাবু কিছু বলবেন আর সেটা মানুষ মন দিয়ে শুনবে, সেটা নেই। এর আগে উদ্ধব ঠাকরের শিবসেনার লোকসভার 6 জন সাংসদ বিজেপির শরিক একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেন। 6 সাংসদের শিন্ডে সেনায় যোগের সিদ্ধান্তে অনুমোদন দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর ফলে সংবিধানের 10ম তফসিলে দলত্যাগ বিরোধী আইনের অপব্যবহার হয়েছে বলে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এখনও সেই মামলার ফয়সালা হয়নি। আজকে ভূপেন যাদব যখন ঘরে আসে তাকে আমার প্রথম প্রশ্ন ছিল যে এই স্বীকৃতি কবে হচ্ছে। উনি বলছেন যে জোড়া ফুলটা আগে কে পেয়ে যাক সেটা ঠিক হয়ে যাবে, ভেরি সুন, একটা মিনিমাম সময় আর লাগবে, কিন্তু এইটা নির্ধারণ হয়ে গেলে বাকি সব সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। উনি অল্প কথা বলেন কিন্তু পজিটিভ কথা বলেন, আমার যা মনে হলো। শেষ অবধি মোদী সরকার কিভাবে কোন কৌশলে 2/3 সমর্থন জোগাড় করে তাদের প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিলগুলি পাশ করায় সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আর এরই মধ্যে কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? কালীঘাট তৃণমূল, এনসিপিআই নাকি ঋতব্রত তৃণমূলে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সোমবারের পর মঙ্গলবার শশী পাঁজার প্রতিক্রিয়ার জন্য তার 250 চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বাড়ি অফিসে পৌঁছয় এবিপি আনন্দ, কিন্তু তার দেখা মেলেনি। ভবানীপুরের ঘোষদস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চেও পৌঁছেছিল এবিপি আনন্দ। শশী পাঁজা নাকি এদিনও সেখানে গেছিলেন বলেই নিরাপত্তা কর্মী দাবি করেছেন। তৃণমূলের 3 বারের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় হেভিওয়েট মন্ত্রী ছিলেন, একাধিক দফতর সামলাতেন, নিয়মিত সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তুলোধনা করতেন। তৃণমূলের এই ডামাডোলের মরশুমে শ্যামপুকুরের শশী পাঁজা এখন কোথায়, কোন শিবিরে? শিবির পাল্টেছেন না কালীঘাটেই আছেন? এইগুলো এখন লাখ টাকার প্রশ্ন। সোমবারের পর মঙ্গলবারও শশী পাঁজার প্রতিক্রিয়ার জন্য তার 250 চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এই বাড়ি অফিসে পৌঁছয় এবিপি আনন্দ। প্রাক্তন মন্ত্রী শশী পাঁজার বাড়ি এবং অফিস, এই অফিসেই শশী পাঁজা বসে সাধারণভাবে লোকজনের সঙ্গে কথা বলতেন, কিন্তু বেশ কয়েকদিন ধরেই তার মূল যে দরজা তাতে বড় বড় তালা ঝোলে, অফিস কার্যত বন্ধ, এবং নির্বাচনের পর থেকে তার সঙ্গে অন্যান্য মানুষ তো দূরের কথা, তার কর্মীরাও যোগাযোগ করে উঠতে পারছেন না। এমনকি তার মেয়ে যিনি কাউন্সিলর, তারও কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষজন কোনো দেখা পাননি। 30 ডেজ আগে দেখা হয়েছে, মানে ভোটের পর দেখা হয় না। সোমবারও শশী পাঁজার গিরিশ পার্কের এই বাড়ি, পার্টি অফিস, কোথাও তার দেখা মেলেনি। চেম্বারে বলতে ভবানীপুরের চেম্বারে, যেটা ওই কাকলি দিন ওই চেম্বারে, মানে রাত্রিরে ফিরছিল ওখানেই থাকছেন। গিরিশ পার্ক মোড়ের কাছে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর শশী পাঁজার বাড়ি, এবং এখানেই
তার যে মূল অফিস তার একতলায় রয়েছে, দোতলা আরও একটি অফিস রয়েছে এবং তার উপরে তার বাড়ি, সেখানে তিনি থাকেন। এখানে এসেও কিন্তু শশী পাজার দেখা পাওয়া গেল না। সম্প্রতি এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার একটি ফেসবুক পোস্টে লেখেন, আমার মা কাকলি ঘোষ দস্তিদার আমাদের আইভিএফ কেন্দ্রে দুজন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং 3 জন বর্তমান সাংসদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। আমি তাদের নাম প্রকাশ করতে পারছি না, তবে আমি নিশ্চিত যে যথাসময়ে সংবাদ মাধ্যমকে এ বিষয়ে জানানো হবে। জল্পনা বাড়ান খোদ কাকলি ঘোষ দস্তিদারও। আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাঁজা। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা এখনো সে সেই কাজটা করে, সেজন্য সে প্রতিদিন সেখানে আসে। মঙ্গলবার ভবানীপুরের সেই ঘোষ দস্তিদার ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চে পৌঁছয় এবিপি আনন্দ। ভবানীপুরে এই ক্লিনিকে মাঝে মধ্যেই আসেন ডক্টর শশী পাঁজা, কিন্তু এদিন এসে তার খোঁজ পাওয়া গেল না। আজকে কি উনি এসেছিলেন? হ্যাঁ, আজকের এসেছিলেন। কতক্ষণ উনি থাকেন? পেশেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ থাকেন, ওনার পেশেন্ট দেখা হয়ে গেলে চলে যায়। অসংখ্যবার ফোন করে SMS করেও তার কোনো উত্তর মেলেনি। আবার কখন আসবেন? আদৌ কি আগামীকাল তিনি আসবেন? এখানে কি তার দেখা পাওয়া যাবে? এর কোনো উত্তরই কিন্তু পাওয়া যায়নি। সোমবারও এখানে পৌঁছেছিল এবিপি আনন্দের প্রতিনিধিরা। দাদা সিকিউরিটি থেকে আছেন, একটু কথা বলবো আপনার সাথে। শশী পাঁজা আছে না? বেরিয়ে গেছে ম্যাডাম, বেরিয়ে গেছে। কখন এসেছিল ম্যাডাম? 12:30। উনি কি রোজ আসছেন? পেশেন্ট যখন যখন থাকে তখন। শশী পাঁজার নীরবতায় জল্পনা বাড়ছে। ডক্টর শশী পাঁজা তিনি প্রাক্তন মন্ত্রী। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই। আমি তারপর নতুন করে ওনার কোনো অবস্থান বদলের কোনো খবর পাইনি। ক্যালেন্ডারে আষাঢ় পেরিয়ে শ্রাবণ, থেকে থেকেই আকাশের মুখ ভার, চাঁদের দেখা নেই। ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলের ভাগ্যাকাশেও হতাশার মেঘ। শ্যামপুকুরের শশী পাঁজা দেখা দেবেন কবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। রাতের অন্ধকারে সবজির আড়ালে গরু পাচারের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। পুলিশি অভিযানে উদ্ধার করা হয়েছে 9টি গরু। গ্রেফতার হয়েছেন ট্রাকের চালক। গত সপ্তাহে টমেটোর আড়ালে কয়লা পাচারের অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। এবার সবজির ট্রের আড়ালে গরু পাচারের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। পুলিশি অভিযানে উদ্ধার হলো 9টি গরু। গ্রেফতার হলেন ট্রাকের চালক। কোথায় নিয়ে যাচ্ছিলে দাদা? কোথায়? পুলিশ সূত্রে দাবি, সোমবার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে একটি ট্রাক দেখে পিছু ধাওয়া করে পুলিশ। কিছু দূর যাওয়ার পরে ট্রাকটিকে ধরে ফেলে পুলিশের গাড়ি। সবজির ট্রে সরাতেই দেখা যায় বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে একাধিক গরু। পুলিশ সূত্রে দাবি, তাদের দেখেই পালিয়ে যান ট্রাকের খালাসি। কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি চালক। এরপরেই গ্রেপ্তার করা হয় তাকে। পাচারকারীদের অভ্যাস পাচার করা। ওরা ভুলে গেছে যে এখন তৃণমূলের সরকার চলছে না, এখন বিজেপি সরকার। সরকার পাল্টেছে, সরকারের সাথে সাথে সিস্টেম পাল্টেছে। প্রতিক্রিয়ার জন্য তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতিকে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। জাল ডিসিআর কারবার নিয়ে 2022 সালে দুবার FIR দায়ের হয়েছিল মুরারই এবং রামপুরহাট থানায়। অভিযোগ দায়ের করেছিলেন BLLRও, কিন্তু তারপরও জাল ডিসিআর এর রমরমা থামেনি। আর এর মধ্যে টাকা উদ্ধারের ঘটনায় এবার গ্রেপ্তার হলো টুলু মণ্ডলের আরেক ম্যানেজার। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এখনও ধরাছোঁয়ার বাইরে। এদিকে টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল তার আরও এক ম্যানেজার নইমুদ্দিন মণ্ডল। মঙ্গলবার মোহাম্মদ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই নিয়ে টাকা উদ্ধারের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। অন্যদিকে সরকারি রাজস্ব ফাঁকি দিতে জাল ডিসিআর এর কারবার নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এই জাল ডিসিআর নিয়ে 2022 সালে দুটি FIR দায়ের হয়েছিল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দুটি ক্ষেত্রেই থানায় অভিযোগ জানিয়েছিলেন সরকারি আধিকারিক BLLRও। একটি মুরারই থানায়, আরেকটি রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছিল। 2022 সালের 29শে আগস্ট মুরারই থানায় দায়ের হওয়া FIR-এ উল্লেখ রয়েছে, স্টোন চিপস নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি ট্রাককে ধরা হয়েছিল। তখন দেখা যায় চালকের কাছে 25553 নম্বরের ডিসিআর বুকের
25 নম্বর পাতাটি রয়েছে। পরীক্ষা করে জানা যায় সেটি নকল। এরপরই চালক ও ট্রাকের মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই বছর 9 সেপ্টেম্বর রামপুরহাট থানায় দায়ের হওয়া এফআইআরে জানানো হয়েছে রামপুরহাট 1-এর ডিসিআর গেট থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছিল। সেটা যাচাই করে দেখা যায় রাজস্ব সংগ্রহের জন্য 14টি ডিসিআর সরকারি দপ্তর থেকে ইস্যুই করা হয়নি। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রশ্ন উঠছে, এই এফআইআর এর প্রেক্ষিতে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি কেন? খোদ সরকারি আধিকারিক যখন এফআইআর করেছিল তার মানে প্রশাসন বিষয়টা জানতো, তাহলে এই নিয়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি কেন? এরপরও টুলু মণ্ডল কারবার চালিয়ে গেল কি করে? কার বা কাদের মদতে এটা সম্ভব হলো? রামপুরহাট 1-এর এই যে ডিসিআর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু 2022 সালে যে বিষয় জানা যায় যে প্লেস অফ অকারেন্স দেখানো হচ্ছে এই জায়গা, এখান থেকে হচ্ছে 14টা এরকম ফেক ডিসিআর উদ্ধার হয়। তার পরবর্তীকালে মামলাও হয়। ভাড়া নিয়েছিল কে? টুলু মণ্ডল। এই কেন হিসাব আমাকে কিছু বলেনি। এইখানে আমাকে তো প্রথমে বলেছিল ওই আমার গাড়ির কিছু অফিসের লোক থাকবে করে, এমনি বলেছিল। তারপরে ওই আপনার ডিসিআর কাটতো ভাড়া, ওই 10,000 টাকা দিত। ভোটের পর থেকে পাথর খাদানের আশেপাশে ডিসিআর গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। টুলু মণ্ডলের যে ডিসিআর গেটগুলো থাকতো তার আশেপাশে তার বাহিনী সবসময় থাকতো। ইতিমধ্যেই আমরা কথা বলেছি কয়েকজনের সঙ্গে, তারা বলছেন তারা চারপাশে পাহারার দায়িত্ব থাকতো। এমনকি ডিসিআর গেটের ভেতরে আমরা রয়েছি, দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কিন্তু 4 বছর আগেই যেখানে জাল ডিসিআর নিয়ে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছিল, সেখানে এতদিন পুলিশ কি করছিল সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় নিউ আলিপুরের বালিতে তল্লাশি চালালো সিআইডি। শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায় তল্লাশি চালানো হলো। শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে মঙ্গলবার প্রায় 20 মিনিট তল্লাশি চালালেন সিআইডির অফিসাররা। এতদিন এই মামলার তদন্ত করছিল জেলা পুলিশ। মঙ্গলবারই এই মামলার তদন্তভার আসে সিআইডির হাতে। শালবনীর এই মামলায় আদালত থেকে রক্ষাকবচ পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। এদিনই গ্রেফতারি পরোয়ানা নিয়ে তার বাড়িতে তল্লাশি চালালেন সিআইডির গোয়েন্দারা। প্রায় 20 মিনিট সুমিত রায়ের বাড়িতে তল্লাশি অভিযানের পর এই মুহূর্তে সিআইডির যে টিম যারা ভেতরে গেছিলেন তারা বাইরে বেরোচ্ছেন। 6:20 মিনিটের নাগাদ সিআইডির আধিকারিকরা কথা বলা শুরু করেন সুমিত রায়ের মায়ের সঙ্গে, কিন্তু প্রথমে তারা ভেতরে ঢুকতে পারেননি। বারবার সিআইডির আধিকারিকরা বলেন যে তারা শালবনী থানায় দায়ের হওয়া মামলা, যাতে অ্যারেস্ট ওয়ারেন্ট গ্রেফতারি পরোয়ানা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের এগেনস্টে, তার জন্য এই বাড়িতে তল্লাশি অভিযান করতে এসেছেন, যে বাড়িতে কোথাও লুকিয়ে রয়েছে সুমিত সেটা দেখার জন্য। কিন্তু পরিবারের সদস্যরা প্রথমে অনুমতি না দিলেও পরে কিছুক্ষণ পরে তারা অনুমতি দেন এবং ভেতরে সিআইডির আধিকারিকরা যান এবং তারা একজন ভিডিওগ্রাফার, একজন ফটোগ্রাফারকে নিয়ে ভেতরে যান এবং সঙ্গে মহিলা আধিকারিক যারা সিআইডির তারাও ছিলেন। মহিলা অফিসারদের সঙ্গে নিয়ে সুমিত রায়ের খোঁজে বাড়ির আনাচে কানাচে তল্লাশি চালানো হয়, করা হয় ভিডিওগ্রাফি। এর আগে তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছেছিল পুলিশ। সেদিন ছেলে কোথায় তা নিয়ে কিছু জানেন না বলে দাবি করেছিলেন সুমিত রায়ের মা। ছেলে পালিয়ে গেল কেন? কোথায় গেছে? 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেছিল পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনে 2টি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। তার বিরুদ্ধে আগেই লুকআউট নোটিশ জারি হয়েছে। এসবের মধ্যেই বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার আবেদন সংক্রান্ত মামলা, যেটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট, তার শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌভিক মজুমদার ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।